শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা পড়াশোনা করতেছি পরিমাণগত রসায়ন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের টাইট্রেশন। এটা ইম্পর্টেন্ট আলোচনা। টাইট্রেশন বাংলা হচ্ছে অনুমাপন। এই টাইট্রেশন পড়তে গেলে আমাদেরকে কয়েকটি টার্ম সম্বন্ধে জানা লাগবে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুর কোনো উপাদান, বায়ুর উপাদান কি কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না, তারা পানিগ্রাহী বা পানিগ্রাসী নয়, তাদের দ্রবণ বানিয়ে রাখলে, তৈরি করে রাখলে অনেকদিন পর্যন্ত দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই ধরনের পদার্থগুলোর নাম হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দিয়ে আমাদের প্রমাণ দ্রবণ তৈরি করা হয় সাধারণত। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা কি শিখলাম? যাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুর কোনো উপাদান দ্বারা আক্রান্ত হয় না, যারা পানিগ্রাহী বা পানিগ্রাসী নয়, যাদের দ্রবণ তৈরি করে রাখলে সময়ের সাথে সাথে দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরকম কয়েকটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা নাম শেখার চেষ্টা করি, আমাদের পরীক্ষায় লাগবে। পটাশিয়াম ডাইক্রোমেট একটি পদার্থ, সবাই নাম জানেন, পটাশিয়াম ডাইক্রোমেট। সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। অনেক সময় অক্সালিক অ্যাসিডে সোডিয়াম লবণ আকারে থাকে, সোডিয়াম অক্সালেট। তাহলে এই তিনটি পদার্থকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নেক্সট আমরা যেটা দেখব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আগের সকল বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য, যাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়, যারা পানিগ্রাহী অথবা পানিগ্রাসী হয়, এবং যাদের দ্রবণ তৈরি করে রাখলে সময়ের সাথে সাথে ঘনমাত্রার পরিবর্তন হয়, তাদের নাম হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। উদাহরণ কোনগুলো? আমাদের পরিচিত যতগুলো কেমিক্যালস আছে তাদের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই তিনটি ব্যতীত আমার সামনে যতগুলো পদার্থ আসবে সবগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। একদম কমন যেগুলো সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি ইত্যাদি লিখতে পারি। তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তিনটা শিখবো। এই তিনটার পরিবর্তে যেগুলো বাকিগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা থার্ড আরেকটি টার্ম পড়ব, সেটি হচ্ছে প্রমাণ দ্রবণ, স্ট্যান্ডার্ড সলিউশন। যে দ্রবণের শক্তি মাত্রা জানা থাকে তার নাম হচ্ছে প্রমাণ দ্রবণ। আবার বলতে চাই, এবার অন্যভাবে বলতেছি, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তার নাম হচ্ছে প্রমাণ দ্রবণ। যেমন 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোকে বলা হয় প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে 1 লিটারের মধ্যে 0.1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, আমরা বুঝতে পারি, তার দ্রবের পরিমাণও জানতে পারি। কেউ যদি এই ডেফিনিশন দেয় যে নির্দিষ্ট আয়তনের মধ্যে
কতটুকু দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণ জানা থাকলে সেই দ্রবণগুলোর নাম হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে আমরা এগুলোকে বলতে পারি প্রমাণ দ্রবণ। আর যাদের গণমাত্রা জানা থাকে না তাদের নাম হচ্ছে অজানা দ্রবণ, অজ্ঞাত দ্রবণ। আমাদের এই টার্মগুলো আমাদের টাইট্রেশনের রিলেটেড ওয়ার্ড। নেক্সট আমরা পরবর্তী আসবো প্রশমন বিক্রিয়া। টাইট্রেশন জানতে গেলে আমাদের এই বিষয়গুলোকে জানতে হবে। নিউট্রালাইজেশন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। একটা বিক্রিয়া আমরা লেখার চেষ্টা করি। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এই বিক্রিয়া এটা হচ্ছে ক্ষার বা ক্ষারক, এটা হলো অ্যাসিড উৎপন্ন করে লবণ এবং পানি। তাহলে আমরা ডেফিনিশন দিতে পারি যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাদের নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখন আমরা একটু এটাকে ব্যাখ্যা করতে চাইলে ক্ষার থেকে আসে কি OH-, অ্যাসিড থেকে কি আসে H+, এখানে আর কি উৎপন্ন করে পানি। তাহলে আমরা যদি কেউ এই ডেফিনিশন দেই 1 মোল H+, 1 মোল OH- মিলে 1 মোল পানি তৈরি করার বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আবার বলতেছেন, দেখো 1 মোল অ্যাসিড বা H+, 1 মোল ক্ষার বা OH- পরস্পর যুক্ত হয়ে 1 মোল পানি তৈরি করার বিক্রিয়াগুলোর নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমাদের যতগুলো অ্যাসিড এবং ক্ষার সাথে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমাদের টাইট্রেশনে যে বিক্রিয়াগুলো হয় সবগুলো হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব টাইট্রেশনটা কি। দেখো আমরা দুইটা দ্রবণ নিয়ে আরেকটু চিন্তা করি। মনে করি এটা গণমাত্রা জানা আছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার নাম আমরা দেব কি প্রমাণ দ্রবণ। এই দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা আছে, তার গণমাত্রা আমরা জানি না। এখানে গণমাত্রা জানা আছে, এটা গণমাত্রা জানি, তাহলে এটার নাম হলো অজানা দ্রবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার দরকার হচ্ছে যে আমি অজানা দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিড গণমাত্রা জানতে চাই। আমি এই দ্রবণটির গণমাত্রা কত এটা নির্ণয় করতে চাই, জানতে চাই। তাহলে এখানে একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যে পদ্ধতিতে তার মানে যে পদ্ধতিতে আমরা এই প্রমাণ দ্রবণ দ্বারা অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয় করব, এটি একটি পদ্ধতির নাম। এখানে থার্ড একটি পদার্থ ব্যবহার করা হয় যার নাম হলো নির্দেশক। যার নাম হলো কি নির্দেশক। তাহলে আমরা দেখি, আবার বলতেছি, তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে তোমার প্রশ্ন হতে পারে নির্দেশকটা কি। সিম্পল ডেফিনেশন এখন বলতেছি, আমরা এটা নিয়ে ডিটেইলস পরে আলোচনা করব। যে পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটি রাসায়নিক বিক্রিয়ার শেষ নির্দেশ করে, মানে একটা রাসায়নিক বিক্রিয়া শেষ কিনা সেটা এই পদার্থটার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে তা নির্দেশ করে। নির্দেশকের দুইটা কালার থাকে, একটা হলো অ্যাসিড মাধ্যমে এক কালার, ক্ষারীয় মাধ্যমে আরেক কালার। তখন সে যে মাধ্যমে থাকবে সে বর্ণ দেখাবে, যখনই মাধ্যম চেঞ্জ হবে তখন তার বর্ণের পরিবর্তন হবে। এইভাবে বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা সিম্পল এখন চিনি, নির্দেশক হলো একটি বা ইন্ডিকেটর একটি পদার্থ যা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা আবার ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণ দ্বারা একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার এই পদ্ধতিটিকে বলা হয় টাইট্রেশন। তাহলে টাইট্রেশন কিসের নাম? একটি পদ্ধতির নাম, যে পদ্ধতিতে আমি একটি প্রমাণ দ্রবণের সাহায্যে একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। টাইট্রেশনের অনেক শ্রেণী বিভাগ আছে। কি কি আছে? অম্লমিতি, ক্ষারমিতি।
এই একটা সিডি অ্যাসিড বেস টাইট্রেশন। যে টাইট্রেশনে অ্যাসিড এবং ক্ষার উভয় ব্যবহার করা হয়, তাদের মধ্যে একটি প্রমাণ দ্রবণ আর একটি অজানা দ্রবণ নেওয়া হয়, সেই টাইট্রেশনটার নাম হলো অম্লমিতি অথবা অ্যাসিড বেস টাইট্রেশন। আমরা যদি কোনো টাইট্রেশনে জারক এবং বিজারক ব্যবহার করা হয়, তখন তাদের নাম হলো জারণ বিজারণ টাইট্রেশন। জারণ বিজারণ টাইট্রেশন। থার্ড, যদি ইডিটি এবং কোনো মেটাল ব্যবহার করা হয়, ধাতু ব্যবহার করা হয়, তার নাম হলো কমপ্লেক্সিমেট্রি টাইট্রেশন, জটিল মাত্রিক বিশ্লেষণ। ফোর্থ, এটাকে অদক্ষেপণ টাইট্রেশন। এগুলো আমাদের সিলেবাসে নাই, আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের অম্লমিতি, ক্ষারমিতি বা অ্যাসিড বেস টাইট্রেশন। অ্যাসিড এবং ক্ষার টাইট্রেশন। অ্যাসিড ক্ষার টাইট্রেশন বা অনুমাপন। টাইট্রেশন করার সময় কি কি যন্ত্রপাতি দরকার হয়? টাইট্রেশন করার সময় যে সকল যন্ত্রপাতি দরকার হয় সেগুলো দেখার চেষ্টা করি আমরা। এটা তোমরা চিন্তা করেছো নিশ্চয়, এটির নাম হচ্ছে বুরেট। তাহলে বুরেট ব্যবহার করা হয়। এটির নাম হলো কনিক্যাল ফ্লাক্স। এটির নাম হলো প্রিপেট। তাহলে আমরা বুরেট নিলাম, প্রিপেট নিলাম, একটা কি নিলাম, কনিক্যাল ফ্লাক্স নিলাম। আর আমাদের কি লাগবে? আর আমাদের দ্রবণ লাগবে। আমরা দ্রবণগুলো নেওয়া হয়। এখানে আমরা নিলাম, মনে করো যে প্রমাণ দ্রবণ, এখানে নিলাম অজানা দ্রবণ, এটার নাম হলো নির্দেশক। আসলে দেখি আমরা টাইট্রেশনটা করা হয় কিভাবে, আমরা এখন সেটা জানার চেষ্টা করব। টাইট্রেশন করার সময় এটা সাধারণত 10 ml গুলো আমরা ব্যবহার করি ল্যাবে, ইন্টারমিডিয়েট ল্যাবে। এটা 10, 20, 25 ml এর পিপিট আছে। আমরা প্রথমে কি করব, মনে করো আমাদের উদাহরণ হিসেবে প্রমাণ দ্রবণ এখানে নিলাম আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.1 মোলার এই বোতলে আছে। এই বোতলে আছে শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড অজানা দ্রবণ। এখানে আমরা নির্দেশক হিসেবে নিলাম মিথাইল অরেঞ্জ। তাহলে দেখো আবার আমরা কি কি জিনিস ব্যবহার করতেছি। একটি প্রমাণ দ্রবণ হিসেবে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ঘনমাত্রা জানা আছে 0.1 মোলার। একটি অজানা দ্রবণ, সেটা নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। একটি নির্দেশক, তার নাম হলো মিথাইল অরেঞ্জ। এরকম নির্দেশক আরো অনেকগুলো আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, লিটমাস পেপার, এগুলো আরো অনেক ধরনের আছে, আমরা পরে এগুলো আলোচনা করব। আচ্ছা, প্রথমে কাজ শুরু করা হয় কিভাবে, প্রিপেট দিয়ে আমরা অজানা সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রিপেটের মুখ দিয়ে অথবা প্রিপেট প্যানেল আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আমরা 10 ml নিলাম। তাহলে আমরা এটাতে কি নিলাম, অজানা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এর মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। কতটুকু নিলাম, 10 ml। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানা নেই। বুরেটের মধ্যে আমরা, বুরেটে সাধারণত 0 থেকে 50 পর্যন্ত দাগ কাটা থাকে। প্রতিটা দাগে হলো 0 তে 1, আবার 1 এর মধ্যে 10টা গড় থাকে। এইটার মধ্যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 দাগ পর্যন্ত আছে।
এখন আমাদের কাজ হচ্ছে অজানা সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পর তার মধ্যে কয়েক ফোঁটা নির্দেশক ইন্ডিকেটর মিথার অরেঞ্জ যোগ করব, কয়েক ফোঁটা নির্দেশক যোগ করব। যোগ করার সাথে সাথে তার দ্রবণটা হয়ে গেল হালকা হলুদ বা হলুদ কালার হয়ে গেল। তাহলে আমরা মিথাইল অরেঞ্জ দেওয়ার সাথে সাথে দ্রবণটা কি হয়ে গেল, হলুদ কালার হয়ে গেল, হালকা হলুদ। এখন আমাদের কাজ হচ্ছে বাম হাত দিয়ে এভাবে বুলেটটাকে ধরে, বুলেট যে চাবি আছে সেটা নিজের দিকে টানলে, আস্তে আস্তে টানলে ফোটায় 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 হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে পড়বে। এর আগে একটা কাজ করে নিতে হবে, বুলেটের প্রাথমিক পার্ট কত সেটা লিখে নিতে হবে 1 ml। আমরা আগে লিখে নিলাম, কাজ শুরু করার আগে বুলেটের প্রাথমিক পার্ট একটা টেবিল করব আমরা। বুলেটের শেষ পার্ট ml, পার্থক্য কতটুকু লাগবে সেটা হলো পার্থক্য। তাহলে আমরা আসলে দেখি তাহলে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে প্রিপেটের সাহায্যে অজানা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিলাম 10 ml, তার মধ্যে কয়েক ফোঁটা নির্দেশক যোগ করার সাথে সাথে তার বর্ণ হয়ে গেল হালকা হলুদ। এখন আমরা আমাদের বুলেটে 1 ml দাগ পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এখন আমরা বাম হাত দিয়ে যখন বুলেটটাকে নিজের দিকে টানবো আস্তে আস্তে, তখন ফোঁটা ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়বে। আর আমাদের কাজ হচ্ছে ডান হাত দিয়ে আমরা এই কনিক্যাল ফ্লাক্সে ঘুরাবো এমন ভাবে ঘুরাতে হবে যেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সবগুলো কনিক্যাল ফ্লাক্সের ভিতরে আমাদের পড়ে, যেন বাইরে না পড়ে, গায়ের সাথে না লাগে। আর আমাদের পর্যবেক্ষণ থাকবে, আমাদের কনসেন্ট্রেশন থাকবে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কালারটা কখন পরিবর্তন হয়। কিছুক্ষণ পর যোগ করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের হলুদ বর্ণের সোডিয়াম হাইড্রোক্সাইডটি আস্তে আস্তে পিঙ্ক বর্ণের ধারণ করতেছে, গোলাপি বর্ণ হচ্ছে। এক ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে ওর ওখানে গোলাপি হচ্ছে, নাড়ালে আবার চলে যাচ্ছে, গোলাপি হচ্ছে। এমন এক সময় আসবে, এমন এক ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার সাথে সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সকল দ্রবণ গোলাপি বর্ণ হয়ে গেছে। তখনই আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা বন্ধ করব। তখনই আমরা বুঝবো আমাদের টাইট্রেশন শেষ, আমাদের বিক্রিয়াটা প্রশমিত হয়ে গেছে। যে বিন্দুতে বর্ণের পরিবর্তন হয় সেই বিন্দুটা হলো তার শেষ বিন্দু বা এন্ড পয়েন্ট। সাধারণত অ্যাসিড এবং ক্ষার টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে তাদের বর্ণের পরিবর্তন হয়। তুল্যতা বিন্দু কি? তুল্যতা বিন্দু যখন তাদের দ্রবণে যতটুকু H+ ততটুকু OH- থাকলে তখন যে অবস্থাটা হয় তখন সেই অবস্থাটার নাম হলো তুল্যতা বিন্দুতে। এই তুল্যতা বিন্দুতে দ্রবণে H+ এবং OH- সংখ্যা সমান থাকে। যখনই এক ফোঁটা উপর থেকে অ্যাসিড যোগ করি, বেশি হয়ে যায়, তখনই তার বর্ণটা পিঙ্ক হয়ে যায়, কারণ মিথাইল অরেঞ্জের অ্যাসিড মাধ্যমে তার বর্ণ হচ্ছে পিঙ্ক বা গোলাপি ধরনের। এইভাবে যে কাজটা করা হয়। এখন আমরা বুলেট থেকে দেখব কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয়েছে। মনে করলাম আমরা এখন দেখলাম যোগ করার সাথে এটা কমে গেল, কমে দাগটা হলো 21। তাহলে আমাদের বুলেটের প্রথম পার্ট ছিল 1 ml, এখন হচ্ছে 21 ml। তাহলে কতটুকু পার্থক্য, আমরা কতটুকুর মধ্যে যোগ করলাম আমরা 20 ml। এইভাবে টাইট্রেশন করানো হয়। আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমাদের জানতে হবে টাইট্রেশনের গণনা, কিভাবে টাইট্রেশন হিসাব করা হয়। তার জন্য আমরা যে কাজটা করতে হবে, টাইট্রেশন গণনা করার আগে একটি বিক্রিয়া লিখতে হবে সবসময়। যে অ্যাসিড এবং ক্ষার যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের সমতাকৃত বিক্রিয়া লিখতে হবে। তাহলে x সংখ্যক অ্যাসিড y সংখ্যক বেস বা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এই একটা বিক্রিয়ার জন্য আমরা যদি সাধারণভাবে আলোচনা করতে চাই, তাহলে দেখো এই বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে অ্যাসিডের
অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড বাই ক্ষারের মোল সংখ্যা ইকুয়াল টু, তাহলে অ্যাসিডের মোল সংখ্যা কি আমাদের x, ক্ষারের মোল সংখ্যা হচ্ছে কত y। মোল সংখ্যা কিভাবে হিসাব করা হয় তা আমরা আমাদের এই অধ্যায়ের প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা আবারও দেখার চেষ্টা করি। মোল এই n ইকুয়াল টু vs, v হচ্ছে দ্রবণের আয়তন লিটার এককে, s হচ্ছে ঘনমাত্রা মোলারিটি এককে। তাহলে কোন দ্রবণের আয়তন এবং ঘনমাত্রার গুণফলটা হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা হবে তার আয়তন এবং তার ঘনমাত্রার গুণফল। আয়তনকে যদি আমরা v দ্বারা a দ্বারা হিসাব করি, va, তার ঘনমাত্রা যদি s দ্বারা ডিফাইন করি, তাহলে আমরা লিখতে পারি va/x, ক্ষারের হবে vb sb, আর মূল সংখ্যা হচ্ছে x, তারপর হচ্ছে y। এখন এখানে টার্মগুলো কি কি যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে va হচ্ছে অ্যাসিডের আয়তন, sa হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, x হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। আমাদের x কখনো প্রশ্নের মধ্যে থাকবে না, এটা আমরা বিক্রি থেকে লিখব। vb হচ্ছে ক্ষারের আয়তন, sb ক্ষারের ঘনমাত্রা, y হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই টার্মগুলো বুঝতে পেরেছো। তাহলে বি এর দ্বারা আমরা বুঝি অ্যাসিডের আয়তন, এস এর দ্বারা বুঝি অ্যাসিডের ঘনমাত্রা, এক্স হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বিবি হলো ক্ষারের আয়তন, এসবি হলো ক্ষারের ঘনমাত্রা, ওয়াই হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। এখন যদি আমরা এই টার্মগুলোকে একটু এক্সচেঞ্জ করে লিখি, তাহলে আমরা লিখতে পারি বি এর এস এ বাই এক্স, বিবি এস বি বাই ওয়াই, এইভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে এটি হচ্ছে আমাদের টাইট্রেশন গণনা করার সমীকরণ। আমরা যখন কাজ করব তখন আমাদের চারটা টার্মের মধ্যে যে কোনো তিনটে টার্মের ইনফরমেশন দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে না। তাহলে আমরা সেটি ওই তিনটের সাহায্যে বাকিটা হিসাব করতে পারবো। আশা করি তোমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সমীকরণটা বুঝতে পেরেছো। এখন আমরা দুই একটা উদাহরণ দেখলে, কয়েকটি উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। আমাদের টাইট্রেশন রিলেটেড অঙ্ক পরীক্ষায় উদ্দীপক 100% আসবে। সুতরাং আমাদের এই পার্টটা থেকে, এই চ্যাপ্টার থেকে দুইটা উদ্দীপক আসতে পারে। এই টাইট্রেশন রিলেটেড এই টার্মগুলো থেকে আমাদের একটি আসবে, বাকিটি আসবে পরের অংশ, আমরা পরে আলোচনা করব। এখন আমরা দেখি একটি অঙ্ক করার চেষ্টা করি। এই চ্যাপ্টার আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আমরা নাম্বার দিয়ে শুরু করি, তাহলে বুঝতে পারবো কয়টা অঙ্ক করেছি আমরা। আচ্ছা, আমরা দেখি আমাদের ওই টাইট্রেশন যেটা করলাম সেটা রিলেটেড। আমার মনে আছে যে আমরা কনিক্যাল প্লাসের মধ্যে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, যার ঘনমাত্রা অজানা। বুলেট থেকে 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছি, যার ঘনমাত্রা জানা ছিল কতটুকু, 0.1 মোলার। সেই নিরেখে আমরা একটা উদ্দীপক করার চেষ্টা করছি। দেখো সবাই, 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে দ্রবণের সাথে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার দরকার হয়। অজানা সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, যেটি আমরা আমাদের টাইট্রেশনে করার চেষ্টা করেছিলাম। অজানা সোডিয়াম হাইড্রোক্সাইড টাইট্রেশন ঘনমাত্রা কত, সেখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লেগেছিল কতটুকু, 20 ml, তার ঘনমাত্রা ছিল কত, 0.1। তাহলে এটা কারেকশন হবে কত, 20 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার দরকার হয়। অজানা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। আমরা এই অঙ্ক করার সময়
মনে রাখতে হবে প্রথম ধাপ হচ্ছে আমাদের বিক্রিয়াটি লিখতে হবে, সংশ্লিষ্ট বিক্রিয়াটি লিখতে হবে। আচ্ছা, আমাদের এখানে কি কি বিক্রিয়া হয়? বিক্রিয়া হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কার? সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড সমতাকৃত বিক্রিয়া লাগবে, উৎপন্ন করে কি? সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। এটা সমতা করা হয়েছে। এখন আসো আমরা জানি সেকেন্ড ধাপ লিখব। আমরা জানি যে সমীকরণ শিখছিলাম একটু আগে, BA SA/X BB SB বাই Y। এখন আমরা দেখি তাহলে আমাদের টার্মগুলো লেখা আছে। BA দ্বারা বোঝাচ্ছে অ্যাসিডের আয়তন, SA দ্বারা অ্যাসিডের ঘনমাত্রা, X দ্বারা মোল সংখ্যা। অ্যাসিডের আয়তন কতটুকু প্রশ্ন আমরা খেয়াল করে দেখি। প্রশ্নে আমাদের অ্যাসিডের আয়তন কতটুকু দেওয়া আছে? 20 ml। এখানে 20 ml দেওয়া আছে, 20 ml। অ্যাসিডের ঘনমাত্রা তাও প্রশ্নে দেওয়া আছে কতটুকু? 0.1 মোলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা দুইটা করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। এই দুই একটা যদি অঙ্ক বুঝতে পারো, তোমার যা আসবে তুমি সেগুলো বুঝতে পারবা। x মোল সংখ্যা, আমাদের প্রশ্নের মধ্যে মোল সংখ্যা নিয়ে কোনো ইনফরমেশন নাই, কিন্তু আমাদের x লাগবে। তাহলে এটা কোথায় পাবো? অ্যাসিডের সামনে যে টার্মটা থাকবে সেটা হলো অ্যাসিডের মোল সংখ্যা। আমাদের অ্যাসিডের সামনে কিছু নাই, মানে 1 আছে, তাহলে আমরা লিখব মোল সংখ্যা হচ্ছে 1। ক্ষারের আয়তন, আমরা ক্ষার কতটুকু নিয়েছিলাম কনিক্যাল ফ্লাক্সে বা অঙ্কের মধ্যে কতটুকু দেওয়া আছে? 10 ml। ক্ষার হচ্ছে 10 ml। ক্ষারের ঘনমাত্রা, আমাদের এই অঙ্কের মধ্যে ঘনমাত্রা দেওয়া নাই, আমরা ঘনমাত্রা বাইর করতে চাই। আমাদের প্রশ্ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, বাইর করতে চাই। মোল সংখ্যা, তাহলে ক্ষারের সামনে যে টার্ম থাকবে সেটা হলো ক্ষারের মোল সংখ্যা। ক্ষারের মোল সংখ্যা হচ্ছে কত? 1। সবাই বুঝতে পেরেছো? এখন আমরা মানগুলো বসিয়ে VA আমরা বাইর করব কার মান? SB এর মান। সুতরাং SB ইকুয়াল টু হবে তাহলে BA SAY ডিভাইডেড বাই BB X। মানগুলো আমরা বসালে কি পাবো? অ্যাসিডের আয়তন কতটুকু? 20 ml। অ্যাসিডের ঘনমাত্রা 0.1। BB ক্ষারের আয়তন কতটুকু? আমরা 10 ml। 1, এটা 1 y কত? তাহলে আমাদের ঘনমাত্রা কত হচ্ছে? আমরা যদি 10 2 তাহলে আমরা ভাগ করলে কত দাঁড়াবে? 0.05 মোলার। তাহলে আমাদের অঙ্কের আমাদের অ্যানসার হচ্ছে কত? 0.05। অর্থাৎ আমাদের সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা 0.05 মোলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। সেকেন্ড উদাহরণ দেখো। যদি আমরা পাত্র কল্পনা করি, আমাদের এই পাত্রের মধ্যে 0.1 মোলার 10 ml সোডিয়াম কার্বনেট নেওয়া হলো। তাহলে আমরা একটা পাত্রের মধ্যে 0.1 মোলার 10 ml সোডিয়াম কার্বনেট, এই দ্রবণের মধ্যে আমরা 10 ml 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো। তাহলে প্রশ্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? আসলে তোমরা সব প্রশ্নটা বুঝতে পেরেছো। আমাদের একটা দ্রবণ আছে সোডিয়াম কার্বনেট, যার আয়তন 10 ml 0.1 মোলার। তাকে প্রশমিত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দরকার হয় 20 ml। তাহলে অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লেখা, সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমতাকৃত বিক্রিয়া। এখানে বিক্রিয়ার কার মধ্যে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ সোডিয়াম কার্বনেট উৎপন্ন করেন সোডিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়া হইতে হবে সমতাকৃত। দেখো আমরা যেখানে 2 দিয়ে দিই, এখানে 2 দিয়ে দিই, তাহলে সমতা হয়ে যায়। তাহলে বিক্রিয়াটা সমতাকৃত। 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট
2 সোডিয়াম ক্লোরাইড পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। সেকেন্ড কাজ হচ্ছে, তাহলে আমরা প্রথম ধাপটা আমরা সম্পূর্ণ করলাম বিক্রিয়া লিখে। সেকেন্ড ধাপ কোনটি আমরা জানি, উই নো, কি জানি, VA/x VB/y। তাহলে এখন আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা উদ্দীপক দেখে দেখার চেষ্টা করি। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি সবাই মিলে। তাহলে সোডিয়াম কার্বনেট মানে আমাদের ক্ষার। তাহলে ক্ষারের প্রথমে দেওয়া আছে ঘনমাত্রা, তাহলে এখানে ক্ষার হচ্ছে এখানে ঘনমাত্রা কতটুকু, 0.1 মোলার। ক্ষারের আয়তন কতটুকু, 10 ml। ক্ষারের মোল সংখ্যা প্রশ্নে দেওয়া, এটা কোথায় আমরা পাবো, এটা আমরা বিক্রিয়াতে পাবো। সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষার, এটি হচ্ছে ক্ষার, আমাদের এটি হচ্ছে অ্যাসিড। তাহলে ক্ষারের সামনে কত আছে, 1 আছে, তাহলে মোল সংখ্যা y হবে কত, 1। নেক্সট আমাদের অ্যাসিডের আয়তন, অ্যাসিডের আয়তন কতটুকু দেওয়া আছে, 20 ml। অ্যাসিডের মোল ঘনমাত্রা কত দেওয়া আছে, এটা দেওয়া নাই, তাহলে আমরা এটা বাইর করব। x হচ্ছে মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া নাই, কোথায় দেওয়া আছে, বিক্রিয়ায়। হাইড্রোক্লোরিক সামনে কত আছে, 2, তাহলে তার মোল সংখ্যা হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যদি আসলে হিসাব করার চেষ্টা করি, VA এর মান কত, অ্যাসিডের আয়তন কত দেওয়া আছে, 20, তার ঘনমাত্রা কত, 0.1, তাহলে x হচ্ছে তার মোল সংখ্যা, সোডিয়াম কার্বনের মোল সংখ্যা 1, ক্ষারের আয়তন কত, 20 ml, সরি অ্যাসিডের আয়তন হলো 20, সরি আমরা উল্টো মান বসিয়েছি, আমরা বাইর করতেছে কার, S এ। সুতরাং S আগে ক্যালকুলেশন করে নিই, S ইকুয়াল টু হচ্ছে x VB/VA/y। আসলে x হচ্ছে মূল সংখ্যা, x হচ্ছে কত, 2, ক্ষারের আয়তন কত, 10, ক্ষারের মোল সংখ্যা কত, 0.1, ডিভাইডেড বাই অ্যাসিডের আয়তন কতটুকু, 20 ml, y ক্ষারের মোল সংখ্যা কত, 1। তাহলে আমরা যদি এখানে ভাগ করে দিই 20 তাহলে কত থাকে, 0.1 মোলার। সুতরাং আমাদের সরবরাহকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.1 মোলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আরো বেশি অঙ্ক জানা হবে। কোনো সমস্যা থাকলে, কোনো অঙ্ক না বুঝলে কমেন্টে জানাবা, আমার সাথে যোগাযোগ করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।